হ্যালো 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 রাম সাম সীতা মিতা যারাই এখানে ক্লাস করতে এসো সবাইকে টপাস বাংলা থেকে স্বাগত জানাই। এবং আমরা ফিজিক্সের ভয় কাটিয়ে তোলার জন্য যতটা সহজভাবে পড়ানো যায়, যতটা এমসিকিউ সলভ করানো যায়, সেই থিওরি হয়ে যাওয়ার পরে কিন্তু এমসিকিউগুলো ধরা হবে। তো তোমাদেরকে একটু ওয়েট করতে হবে, ধাপে ধাপে থিওরিগুলো হয়ে যাওয়ার পরে কিন্তু এমসিকিউগুলো আমরা করব। তো যে চ্যাপ্টার চলছিল সেই চ্যাপ্টারের নাম হচ্ছে ভৌত রাশির পরিমাপ। আমরা একটা করে ফেলেছিলাম, প্রথম লেকচারটা করে ফেলেছিলাম। তারপরে আমরা আজকে যেটা করব সমমাত্রিক নীতি, মাত্রা বিশ্লেষণের পাঠ, মাত্রা বিশ্লেষণের প্রয়োগ কি হয় এবং মাত্রা বিশ্লেষণের অসম্পূর্ণতা, লিমিটেশন যেগুলো আছে, ডিসঅ্যাডভান্টেজ যেগুলো আছে, সেগুলো কিন্তু আজকে আমরা করব। সো আর নয় ফিজিক্সে ভয়, এবার আমরা মারবো 3টে 6 পরপর পরপর করে ফিজিক্সে 6 মেরে যেতে হবে। এবং আমাদেরকে সেই 6 মারার জন্য আমাদেরকে কিন্তু প্র্যাকটিস দরকার। সেই প্র্যাকটিসটা কি? সেই প্র্যাকটিস হচ্ছে আমাদের থিওরি প্র্যাকটিস, থিওরির নলেজ। তো থিওরির নলেজ না হলে কিন্তু আমরা এমসিকিউ সলভ করতে পারবো না। সো শুরু করা যাক আজকের চ্যাপ্টার। তো আমরা যেটা করছিলাম, প্রথমে মাত্রা বিশ্লেষণের মাত্রা বের করা শিখে গেছিলাম। তারপরে কি হয়েছে, সমমাত্রিক নীতিতে এলাম। সমমাত্রিক নীতি কি বলছে, যে আমি যদি কোনো ভৌত রাশিকে যোগ করতে চাই, মানে ধরে নাও আমি বললাম 4 কেজি প্লাস 6 কেজি, ঠিক? তুমি বলবে স্যার এটা তো 10 কেজি হবে। বাট আমি যদি তোমাকে বলি 4 কেজি প্লাস 2 লিটার, ঠিক? সো 4 কেজি প্লাস 2 লিটার, তখন কি হবে? এখানে তো কেজি আর কেজি ছিল, 10 কেজি আমি লিখেই দিতে পারছিলাম। এখন কি হবে, আমি কি এই 4 + 2 কে যোগ করে 6 করে দেবো? 6 করে দেওয়ার পরে আমি কেজি লিখবো না লিটার লিখবো, সেটা একটা কনফিউশন। কেজি লিখলে লিটার রেখে যাবে, লিটার লিখলে কেজি রেখে যাবে। তাহলে নিশ্চয়ই এই দুজনের যোগফল কিন্তু হতে পারে না। কেন হতে পারে না? কারণ কেজি মানে ভর, হচ্ছে ভরের মাত্রা তো আমাদের এম হয়, আর এখানে লিটার মানে দৈর্ঘ্য আয়তন হয়, আয়তন দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা হয়, তার মানে এটা এল কিউ হয়। সো এম আর এল কিউ কোনো দিন মিশতে পারে না, জল আর তেল কোনো দিন মিশতে পারে না, ঠিক আছে? সো এখানে এম আর এল কিউ দুটো মিলে কোনো দিন যোগ হবে না। সো আমাদের সমমাত্রিক নীতি কি বলেছে, সম মানে সমান, মাত্রিক মানে মাত্রা। তো নামের মধ্যেই কোথাও একটা কনসেপ্ট লুকিয়ে আছে, তোমাদেরকে খুঁজে কিন্তু সেই কনসেপ্ট বের করতে হবে, ঠিক? তো সমমাত্রিক নীতি, সমমাত্রিক সমমাত্রা যেগুলো হবে সেগুলোকেই আমরা কি করতে পারবো, যোগ করতে পারবো, না হলে যোগ করতে পারবো না, ঠিক? সো সমমাত্রিক নীতিতে বলা হয়েছে আমরা যখনই কোনো ভৌত রাশিকে যোগ করব বা বিয়োগ করব, তখন কিন্তু যোগ বা বিয়োগ করার সময় একই মাত্রার ভৌত রাশিগুলো যোগ হবে। সো একই মাত্রার ভৌত রাশিগুলো যোগ বা বিয়োগ হতে পারে। ওকে, সো একই মাত্রার ভৌত রাশি, একই মাত্রার ভৌত রাশি যোগ বা বিয়োগ হতে পারে। কেউ বলবে স্যার গুণ আর ভাগের বেলায় কি হবে, ভৌত রাশি যোগ বা বিয়োগ হতে পারে। গুণ করার সময় কোনো প্রবলেম হবে না, গুণ করার সময় কোনো প্রবলেম হবে না। ধরে নাও আমি বললাম ত্বরণ আমাদের কি হয়, ত্বরণ হয় F/m, প্রযুক্ত বল বাই ভর। তো ত্বরণ যদি প্রযুক্ত বল বাই ভর হয়, তাহলে এর তো আমার নিউটন হয়, আর নিচে কি হয়ে যায়, কেজি, নিউটন পার কেজি। সো নিউটন পার কেজি এটা আমার হয়ে যায়। তুমি দেখো এখানে আমি তো ভাগ করতেই পারি, কিন্তু যোগ করার সময় আমি কিন্তু F+ma করতে পারি না, কারণ এটা নিউটন আছে আর এটা আমাদের কেজি আছে। নিউটন হয় কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার নিউটন হয়ে যায়। তো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারের সঙ্গে কেজি ভাগ হতে পারে, গুণ হতে পারে, কিন্তু কোনোদিন যোগ হতে পারে না। তো সমমাত্রিক নীতি আমাদের শুধু যোগফল বা বিয়োগফলের জন্য বলা হয়েছে একই মাত্রার ভৌত রাশি যোগ বা বিয়োগ হতে পারে, গুণ হওয়ার সময় বা ভাগ হওয়ার সময় কোনো নিয়ম কিন্তু থাকে না, ঠিক? তো তাহলে এখান থেকে আমরা কি কি বের করতে পারি, দেখো এখান থেকে আমরা ধরে নাও আমাদেরকে বললো 1 + xt + bt স্কোয়ার, এটা একটা কি হলো, ধরে নাও দিস ইজ ইকুয়ালস টু সি। আমাকে এরকম একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণই আমাকে জিজ্ঞেস করছে এক্স কে দেওয়া আছে, এক্স বলছি টি কে দেওয়া আছে, টি হচ্ছে সময়, এটাই শুধু দেওয়া আছে। আমি জানি না এক্স, এখানে এ লিখে নাও,
বেটার হবে। সো এ একটা ধ্রুবক, বি একটা ধ্রুবক, আর সিও একটা ধ্রুবক। এবার কখনো সবাই ভাবে স্যার প্রত্যেকটা ধ্রুবকের হয়তো মাত্রা এক হয়। প্রত্যেকটা ধ্রুবকের মাত্রা এক হয় না। প্লাঙ্ক ধ্রুবক যেটা আছে তারও মাত্রা আছে, তারও একক আছে। তো এটা মাথা থেকে বের করে দাও যে আমাদের যে কোনো ধ্রুবক দেখলেই তার মাত্রা 1 হবে, যে কোনো ধ্রুবকের মাত্রা 1 হয় না, ঠিক। সো এখানে আমাকে কি করা আছে, 1 প্লাস এটি প্লাস বিটি স্কোয়ার প্লাস সি। সো একই মাত্রার ভৌত রাশি যোগ বা বিয়োগ হতে পারে। সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করব। ধরে নাও আমি বললাম 1 কেজি, 1 কেজি আমরা কি লিখি, 1000 গ্রাম লিখতে পারি 1 কেজিকে। সো এই পাশে দেখো সমান চিহ্নের এই পাশে যা মাত্রা হবে সমান চিহ্নের এই পাশে তাই মাত্রা হতে হবে। এলএচএস আর আরএচএস সমান না হলে দুটো কি করে একই ভৌত রাশি হতে পারে না, ঠিক আছে। সো কেজিও এম হচ্ছে আর এটাও এম হচ্ছে, তো সমান চিহ্নের এই পাশে আর এই পাশে একই মাত্রা হতে হবে। তাহলে সমান চিহ্নে কোনো সমীকরণের এলএচএস আর আরএচএস এর মাত্রা সমান হতে হয়, চাইলে লিখে নিতে পারো। সো এখানে আমাকে দেখতে হবে যে 1 প্লাস এটি প্লাস বিটি স্কোয়ারের যে মাত্রা হবে স্যার সেটা তাহলে সির মাত্রার সমান হতে হবে। আর আমাকে কি কি চাইছে, এর মাত্রা চাইছে, বির মাত্রা চাইছে, আর সির মাত্রা চাইছে। এই তিনটের মাত্রা কি হবে, রাইট। সো আমাদের অস্ত্র কি আছে, সমমাত্রিক নীতি। সমমাত্রিক নীতিতে বলা হয়েছে যোগ যেগুলো হবে সেগুলোর কিন্তু মাত্রা প্রত্যেকটারই সমান হবে, না হলে কিন্তু যোগ হতে পারে না। আর সমান চিহ্নের এই পাশে আর সমান চিহ্নের আরএচএস আর আরএচএস লেফট হ্যান্ড সাইড আর আরএচএস এই দুটো কিন্তু একই মাত্রার হতে হবে, না হলে আমি সমান করতে পারবো না, ঠিক আছে। সো এখানে আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে 1 প্লাস এটি প্লাস বিটি স্কোয়ার সেটাই সির সঙ্গে সমান হতে হবে। এলএচএস সমান আরএচএস, তাহলে আমি লিখতে পারি, তো এখানে আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে 1 প্লাস এটি প্লাস বিটি স্কোয়ার সেটার মাত্রা আরএচএস সির সাথে সমান হতে হবে, ঠিক। সো তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস তাহলে এই প্রত্যেকটা আলাদা আলাদার মাত্রা একই হতে হবে, মানে এটির মাত্রা যাই হবে বিটি স্কোয়ারের মাত্রাও তাই হতে হবে, আর 1 এর মাত্রাও তাই হতে হবে। সো 1 2 3 4 এগুলো যদি কোনো একটা নাম্বার দেওয়া থাকে তাদের মাত্রা সবসময় 1 হয়ে যায়। 1 হয়ে যাওয়া তারা মাত্রাহীন হয়। এবার মাত্রাহীন মানে মাত্রা 0 নয়, মাত্রাহীন মানে হচ্ছে যে মাত্রা 1। খেয়াল রাখবে, মাত্রাহীন মানে মাত্রা 1 m0 l0 t0, যেটাকে আমরা 1 লিখতে পারি। অনেকে কি করে মাত্রাহীন মানে মাত্রা 0, মাত্রাহীন মানে মাত্রা 0 নয়, মাত্রাহীন মানে হচ্ছে যে মাত্রা 1, ঠিক আছে। ওকে, সো এবার দেখো এইটা আমি লিখলাম এটা। সো তাহলে বলবি স্যার সমমাত্রিক নীতি বলেছে 1 এর যা মাত্রা হতে হবে এটির মাত্রা তাই হতে হবে, প্লাস বিটি স্কোয়ারেরও মাত্রা তাই হতে হবে, সাথে সির মাত্রাও তাই হতে হবে। তাহলে আমি একসাথে লিখতে পারলাম যে প্রত্যেকটা যে ভৌত রাশি আছে প্রত্যেকটা মাত্রা সেম না হলে কিন্তু যোগ হবে না, ঠিক। সো তাহলে এটির মাত্রা যদি 1 হয়ে যায় তাহলে এর মাত্রা হয়ে যাবে 1/t, এর মাত্রা হয়ে যাবে 1/t। আর এখান থেকে বিটি স্কোয়ারের মাত্রা হচ্ছে 1, তাহলে বি হয়ে যাবে 1/t স্কোয়ার, যেটা আমি লিখতে পারি t-2। সো বির মাত্রা t-2। তাহলে সির মাত্রা কি হবে, সি তো স্যার দেখতেই পাচ্ছি সি সমান 1 এর ইকুয়াল, তাহলে সির মাত্রা হয়ে যাবে সি মাত্রাহীন হবে, যেটা হচ্ছে আমার 1 হবে। তো সি মাত্রাহীন। তো সমমাত্রিক নীতি থেকে আমরা কিন্তু এই পার্টগুলো বলতে পারবো, এক একটার মাত্রা আমরা বের করে দেখাতে পারবো। তো বোঝা গেল আশা করি। যদি চাও আমি আরেকটা করে নিচ্ছি। ধরে নাও আমাকে কখনো এভাবে দেওয়া আছে, কিভাবে, যে সিটি প্লাস বি বাই এ মাইনাস কেটি স্কোয়ার বা টি স্কোয়ার, এভাবে। আর এই পাশে দেওয়া আছে ওয়াইটা হচ্ছে, আর এখানে প্লাস চিহ্ন। সো টি হচ্ছে টাইম, সময় বলা আছে, আর ওয়াই হচ্ছে সরণ।
তোমাদেরকে এমন করে শিখিয়ে দেবো তোমরা নিজেই কোশ্চেন বানিয়ে নিজেই সলভ করতে পারবে। ঠিক আছে, যেদিন নিজেই কোশ্চেন বানিয়ে নিজেই সলভ করতে পারবে মানে কি হচ্ছে, তুমি থিওরিটা জানো, তুমি কনসেপ্টটা জানো, তবেই তুমি কোশ্চেন বানাতে পারছো। ঠিক আছে, লজিক না জানলে কেউ কোশ্চেন বানাতে পারে না, এমন তো নয় আমি কিছুই জানি না আমাকে কোশ্চেন বানাতে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো টাইমকে আমি অন্য কিছু বলছি তখন কিছুই। তো এখানে সিটি প্লাস বি বাই এ মাইনাস টি স্কোয়ার লেখা আছে। ঠিক, তো নেতাদেরকে কেউ কোনোদিন কোশ্চেন বানাতে দেবে না। ঠিক, তো দেখো, সো ওয়াই ইকুয়ালস টু সিটি প্লাস বি বাই এ মাইনাস টি স্কোয়ার। সো ওয়াই কে বলা হয়েছে সরণ আর টি কে বলা হয়েছে সময়। তো সমমাত্রিক নীতি অনুযায়ী কি হবে, যে এটার সঙ্গে এটা যোগ তখন হবে যখন এর মাত্রা আর এর মাত্রা একই হবে। এই যে এর মাত্রা, এটা যেটা যে দুটো প্লাস চিহ্ন দিয়ে আছে, বুঝতে পেরেছ? তো সিটির মাত্রা বি বাই এ টি স্কোয়ার এর মাত্রার সমান হতে হবে, না হলে তো যোগ হতে পারবে না। সাথে ওয়াই এর মাত্রাও সেম হতে হবে, কারণ এলএচএস এর মাত্রা আর আরএচএস এর মাত্রা দুটো যদি না সমান হয় কোনোদিন যোগ হবে না, রাইট? সো এখানে পেয়ে গেলাম, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে সিটিটা তো আমি ডাইরেক্ট পেয়ে যাব, সিটি টি, আর সেটা আমার আছে ওয়াই সরণ, তার মানে সরণ মানে মিটার, মিটার মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে এল হবে, আর সময়ের জন্য টাইমের টি হয় মাত্রা। সো টাইমের যদি টি হয় তাহলে স্যার আমি তো সি পেয়ে যাচ্ছি, তো সি ইকুয়ালস টু এল টি মাইনাস ওয়ান। তো সির মাত্রা যেটা হবে এল টি মাইনাস ওয়ান। ঠিক আছে, এবার কথা হচ্ছে আমি স্যার বি কি করে পাবো? বিতে তো দুটো চলরাশি আছে, সেই দুটো চলরাশির আমি কোনোটাই জানি না। তো দুটো চলরাশির কোনোটাই জানি না, বাট একজন আছে যে তোমাকে জানিয়ে দেবে যে এর মাত্রা কি হবে। কি করে দেখো, সো এ মাইনাস টি স্কোয়ার, টি যদি সময় হয় তখন টি বলবে আমার মাত্রার সমান যদি তুমি না হতে পারো তাহলে কেন বিয়োগ হবে? বিয়োগ হতেই পারবো না। সমমাত্রিক নীতি রুলস বলেছে যে একই জিনিস একই মাত্রার হলে যোগ বা বিয়োগ হতে পারবো। তার মানে নিশ্চয়ই এ মাইনাস টি স্কোয়ার তখনই বিয়োগ হবে যখন এর মাত্রা আর টি স্কোয়ারের মাত্রা সমান হবে। সো টি স্কোয়ার সময়, তো সময়ের মাত্রা, তার মানে নিশ্চয়ই এর মাত্রা তো টি স্কোয়ার হবে। সো এর মাত্রা যদি টি স্কোয়ার হয়ে যায়, এই যে এ মাইনাস টি স্কোয়ারের মাত্রা কি হবে? এ মাইনাস টি স্কোয়ারের মাত্রা স্যার টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার 0 হয়ে যাবে। এর মানে টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার মিলে দুটো 0, এভাবে হয় না। ঠিক আছে, অনেকে কি করবে, হ্যাঁ এখানে টি স্কোয়ার এখানে টি স্কোয়ার, আর এর নিউমেরিক্যাল ভ্যালুগুলো প্লাস মাইনাস হয়। কোনোদিন মিটার স্কোয়ার আমি যদি তোমাকে বলে দিই 2 মিটার বাই সেকেন্ড আর মাইনাস 1 মিটার বাই সেকেন্ড, অ্যাকচুয়ালি কি হয়, মিটার বাই সেকেন্ড কোনোদিন মাইনাস হয় না, নিউমেরিক্যাল যে ভ্যালুগুলো হয় সেগুলো মাইনাস হয়। ঠিক, সো এখানে আমরা কি করছি, এই যে পুরো নিচেরটা আছে মাত্রাগতভাবে তো এভাবে এলটি মাইনাস ওয়ান 0 হয়ে যায় না। মাত্রাগতভাবে কি হয়, এ টি স্কোয়ার পুরোটার কি হবে, টি স্কোয়ারই আমার মাত্রা হবে। ঠিক আছে, এটা পুরো টি স্কোয়ারের মাত্রা হবে। সো এইভাবে এল টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার 0 হয়ে যায় না। ঠিক, তো খেয়াল রাখবে, সো টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার সবসময় টি স্কোয়ারই হবে, টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার 2টি স্কোয়ার হবে না, টি স্কোয়ারই হবে। আমি মাত্রা দেখছি, আমি কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু বা সংখ্যাগুলোকে যোগ করছি না। ঠিক আছে, সো এখানে আমি দেখতে পাচ্ছি যে বি বাই নিচে এ মাইনাস টি স্কোয়ারের মাত্রা তো স্যার টি স্কোয়ার হবে, আর এটা সরণের মাত্রা তো এল হয়, তাহলে নিশ্চয়ই বির যে মাত্রা হবে স্যার সেটা এল টি স্কোয়ার হবে। ওকে, সো পেয়ে গেলাম এ, পেয়ে গেলাম বি, পেয়ে গেলাম এখান থেকে সি। সো পুরো কমপ্লিট। তো দেখো ছোট ছোট ভাবে, মানে প্রথমে তোমাকে এটা বুঝে যেতে হবে, কেউ যদি দেখতে পাচ্ছ আগে তো এরটা বেরিয়ে যাবে, এর মাত্রা বেরিয়ে যাবে। যদি এর মাত্রা বেরিয়ে যায়, এ মাইনাস টির মাত্রা বেরিয়ে গেল, তার মানে এখানে দুটো এ নেই, দুটো চলরাশি নেই, একটাই আছে, শুধু বি আছে, কারণ এর আমি জেনে গেছি টি স্কোয়ার জানিয়ে দিয়েছে। সো বি পেয়ে গেছি, এখান থেকে আমি সমমাত্রিক নীতি এর মাত্রা সমান হতে হবে, তো সমান করে দিয়েছি। তো পুরো ধাপে ধাপে কিন্তু এভাবে করেই সলভ হবে। তো আরেকটা শর্ট ট্রিক আছে, তুমি চাইলে করতে পারো, যেটা আমি একক থেকে করতে পারি, একক ব্যবহার করে করতে পারি। কারণ আমাদেরকে বলা হয়েছে যে এমন দুটো রাশি আছে যেটা হচ্ছে কোণ ঘনকোণ, যার একক আছে মাত্রা নেই, কিন্তু আর কোনো এরকম ভৌত রাশি নেই যার একক আছে মাত্রা নেই। প্রত্যেকটা ভৌত রাশির একক যার থাকবে তার মাত্রা থাকবেই। ঠিক আছে, একমাত্র কোণ আর ঘনকোণ বাদে। সো আমরা একক দিয়ে যদি এটাকে চেষ্টা করি তাহলে তো স্যার লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো দেখো, সো একক দিয়ে, এর একক হচ্ছে মিটার। ঠিক, এখানে সি আমি জানি না, টির হচ্ছে সেকেন্ড, তাহলে সির জন্য আমি একটা খালি জায়গা রাখি,
আর তাহলে এখানে মিটার হয়েছে মানে এটাও মিটার হতে হবে, এটাও মিটার হতে হবে, আর এই পুরোটাকেও মিটার হতে হবে, এই পুরোটাকে মিটার হতে হবে, না হলে তো হবেই না। এ যদি মিটার হয় এও মিটার এও মিটার, না হলে কি করে এ মিটার হতে পারে? সো মিটার, তার মানে নিশ্চয়ই এখানে আমাকে কি করতে হবে, মিটার বাই সেকেন্ড যদি করি তাহলে সেকেন্ড সেকেন্ড কেটে মিটার হবে। সো মিটারের জন্য এল আর সেকেন্ডের জন্য টি, সো এল টি মাইনাস ওয়ান, ডাইরেক্ট এল টি মাইনাস ওয়ান আমি ডাইরেক্ট সিট দেখে বলতে পারবো। এবার আমি যদি বি তে চলে আসি, বি বাই এ মাইনাস টি স্কোয়ার, আমি জানি টি স্কোয়ারের সেকেন্ড স্কোয়ার হয়, টি স্কোয়ারের সেকেন্ড স্কোয়ার মানে নিশ্চয়ই এ স্কোয়ারেরও সেকেন্ড স্কোয়ার হতে হবে, কোনো ইয়ে নেই, সেকেন্ড স্কোয়ার না হলে যোগ হবে না, ঠিক আছে। সো এ কে সেকেন্ড স্কোয়ার হতে হবে, তার মানে এর মাত্রা যেটা হবে সেকেন্ড স্কোয়ার মানে টাইম স্কোয়ার মানে এটা, ঠিক। সো আমি দেখতে পাচ্ছি বি বি বাই সেকেন্ড স্কোয়ার হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে বি বাই সেকেন্ড স্কোয়ার হচ্ছে, আর এই বি বাই সেকেন্ড স্কোয়ারটা মিটার হতে হবে, ঠিক। বি বাই সেকেন্ড স্কোয়ারটা মিটার হতে হবে, তাহলে বি কে হতে হবে মিটার সেকেন্ড স্কোয়ার, তাহলে মিটারের জন্য আমরা লিখি এল আর সেকেন্ডের জন্য টি স্কোয়ার। ওকে, সো এখান থেকেও তুমি বের করতে পারবে ইউনিট লিখে বা একক লিখে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছো তোমরা। তারপরে সেকেন্ড পার্টে চলে যাই, মাত্রা বিশ্লেষণের প্রয়োগ। চলো, মাত্রা বিশ্লেষণের প্রয়োগ কি, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। সমীকরণের নির্ভুলতা প্রমাণ করা, কোনো পরীক্ষা করা, কোনো সমীকরণ দেওয়া আছে সেটা মাত্রাগতভাবে সঠিক কিনা সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। আমি যে কোনো মানে র্যান্ডম কোনো সমীকরণ বানিয়ে এনে বললাম যে হ্যাঁ স্যার দেখুন এটা আমি বানিয়েছি, এটা আমি আবিষ্কার করেছি, এটা বলতে হবে। তো আমি কি করে বুঝবো? আমি তো আগে চেক করবো যে তুমি মাত্রাগতভাবে বা ভাবে একক লিখে আমি আগে চেক করব যে এককগতভাবে বা মাত্রাগতভাবে এটা সঠিক কিনা, ঠিক আছে। তো কখনো তুমি এসে বললে স্যার আমি পথ হেঁটেছি, আমি 2 লিটার পথ হেঁটেছি, ঠিক। 2 লিটার পথ তো কোনো কিছুই হয় না। 2 লিটার পথ কি করে হতে পারে? এ তো না এককে ম্যাচ করছে না এ দৈর্ঘ্যতে ম্যাচ করছে মাত্রাগতভাবে। 2 লিটার আমি পথ হেঁটেছি মানে সেটা একটা দৈর্ঘ্য, পথ হেঁটেছি মানে দৈর্ঘ্য মানে এল হতে হবে, সেখানে লিটার কি করে হতে পারে? তো এটা তো হতে পারে না, তো ডাইরেক্ট আমি ভুল দিয়ে দেবো। তো আমাকে সমীকরণ দেখে আগে তো আমি দেখে নেবো যে মাত্রাগতভাবে ঠিক আছে কিনা, তারপরে আমি দেখবো সমীকরণ ঠিক আছে কিনা। তো তাহলে দেখো তোমরা ছোটবেলা থেকে পড়েছো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ঠিক। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি পড়েছো, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as, আর কি পড়েছো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে লিখি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, সো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা মাত্রাগতভাবে সঠিক কিনা আমি কি করে বুঝবো? মাত্রাগতভাবে নির্ভুল কিনা আমাকে চেক করতে হবে, ঠিক। তো সাথে আমি আরেকটা লিখছি, এই দুটোকে এখন ছাড়ো, সাথে আমি আরেকটা লিখছি ভি ইকুয়ালস টু ইউ প্লাস 7at, ঠিক। এবার এই দুটোকে বলছে যে কোনটা মাত্রাগতভাবে সঠিক কোনটা মাত্রাগতভাবে সঠিক নয়। তো আবার চলে আসবে আমাদের রুল বুক কি? রুল বুক হচ্ছে সমমাত্রিক নীতিকে কোনোভাবেই মেনে চলতে হবে, না হলে কিন্তু ভুল হবে। তো সমমাত্রিক নীতি কি বলবে? যে আমার লেফট হ্যান্ড সাইড এর মাত্রা আর রাইট হ্যান্ড সাইডের মাত্রা যেন সমান হয়, ঠিক। সো লেফট হ্যান্ড সাইডে ভি আমি যদি এককগতভাবে লিখতে চাই, একক থেকে লিখতে চাই মিটার পার সেকেন্ড, তার মানে এল বাই টি, মিটার পার সেকেন্ড, লেন্থের জন্য মিটার আর টির জন্য সময়ের জন্য টি, ঠিক আছে। তো এটা আমি দেখলাম যে এল টি মাইনাস ওয়ান তো হচ্ছে। এবার আরএচএস দেখি, এটা এলএচএস, আরএচএস আমি দেখছি আরএচএস এ তো বসে আছে ইউ প্লাস এটি। ওকে, এর মাত্রা যদি চেক করি তাহলে আমাকে তো এটা দেখতে হবে যে ইউ আর এটি এর দুজনের মাত্রা নিশ্চয়ই সেম হবে, না হলে ইউ প্লাস এটি কি করে যোগ হতে পারে? এটি মারপিট লাগিয়ে দেবে, যে এটি আর ইউ এর মধ্যে মারপিট চলবে, যে তুমি মাত্রা যদি না সেম হয় তাহলে আমরা দুজনে কি করে মিলবো, ঠিক আছে। সো মাত্রা তো সেম হতে হবে, সো ইউ এর মাত্রা আর এটির মাত্রা সেম হতে হবে। সো ইউ এর মাত্রা কি হয়? ইউ এর মাত্রা মিটার পার সেকেন্ড, ঠিক। ইউ এর আমি একক লিখছি মিটার পার সেকেন্ড, আর এটির একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, সাথে একটা সেকেন্ড গুণ আছে, তো সেকেন্ড কেটে এটাও মিটার পার সেকেন্ড হবে, তার মানে নিশ্চয়ই এল বাই টি,
ঠিক আছে। সো এবার আমি আবার বলেছিলাম যে L/T যোগ হয়ে 2LT হয়ে যায় না, কারণ এটা মাত্রাগতভাবে দেখা হচ্ছে। L/T যদি মিটার পার সেকেন্ডের সঙ্গে কোনো আর একটা মিটার পার সেকেন্ড যোগ করি, তাহলে একক যেটা হয় সেটা মিটার পার সেকেন্ড থাকবে, এটাই এর মানে। সো এই দুটো যোগ হয়ে গেলে এর মাত্রাও L/T হবে। সো L/T মাত্রা, তার মানে স্যার এইটার যে মাত্রা হচ্ছে সেটা হচ্ছে LT-1, LT-1 তো হবে। তার মানে LHS আর RHS তো সমান হচ্ছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে, তাহলে এই সমীকরণ মাত্রাগতভাবে সঠিক। সো মাত্রাগতভাবে সঠিক সমীকরণ, ঠিক। মাত্রাগতভাবে কে আমি কেন জোর দিয়ে বলছি, এটা করলে বুঝতে পারবে। V = U + 7AT, V = U + 7AT কে যদি আমি করি মাত্রাগতভাবে লিখতে চাই, তাহলে V = U + 7AT। সো ভির মাত্রা আমরা এখান থেকে বের করে নিয়েছি LT-1। এবার বাকি থাকলো U + 7AT মাত্রা। U + 7AT মাত্রা কি হয়ে যাবে, U এর মাত্রা হয়ে যাবে LT, আর L/T প্লাস 7 এর তো কোনো মাত্রা হয় না, মাত্রা 1। আর তাহলে এটির মাত্রা তো আমি এখান থেকে বের করেছিলাম L/T হয়, L/T, তার মানে মাত্রা L/T হচ্ছে। তার মানে দেখা যাচ্ছে দুটো সমীকরণ তো সঠিক মাত্রাগতভাবে। এখানে 7 থাক 9 থাক 10 থাক, ওর মাত্রা তো 1 হবে, ও মাত্রাতে কোনো যোগদান করবে না। তাহলে এখানে যা কিছুই হাজার লিখে ফেলো, যা কিছুই লিখে ফেলো, মাত্রাগতভাবে দুটোই সঠিক, দুটোই মাত্রাগতভাবে সঠিক। তাহলে স্যার আমি তো কনফিউজ যে কোন সমীকরণ তাহলে সঠিক সমীকরণ। সবাই বলে স্যার এটাই তো সঠিক সমীকরণ, আমি ছোটবেলা থেকে জানি। আরে তোমাকে বলে দিয়েছে জানো বলেই বলতে পারছো, বাট র্যান্ডম অন্য কোনো যদি সমীকরণ আনা হয় তাহলে তুমি বুঝতে পারবে না কোনটা সঠিক, ঠিক আছে। তো মাত্রাগতভাবে দুটো সঠিক, মাত্রাগতভাবে সঠিক, মাত্রাগতভাবে সঠিক দুটোই। সো মাত্রাগতভাবে সঠিক, তাহলে নিশ্চয়ই এটা এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা ভুল, সঠিক সমীকরণ হচ্ছে এটা। তাহলে আমি বলতে পারি মাত্রাগতভাবে সঠিক সমীকরণ সঠিক নাও হতে পারে, ভুল হতে পারে, ঠিক। সো আমি একটা কথা এখানে লিখছি, মাত্রাগতভাবে সঠিক সমীকরণ সঠিক হতে পারে, হতে পারে মানে নাও হতে পারে, 50% চান্স। গ্লাস হাফ খালি মানে হাফ ভর্তি, তাই তো। সো মাত্রাগতভাবে সঠিক সমীকরণ সঠিক হতে পারে, তো এইটা সঠিক নয়, সঠিক সমীকরণ নয়, মাত্রাগতভাবে সঠিক, ঠিক আছে, বোঝা গেল তো এটা। সো লজিক অনুযায়ী তোমরা এটা মনে রাখতে পারো, মাত্রা দুটো জিনিস, মাত্রাগতভাবে সঠিক আর সঠিক সমীকরণ, মানে সঠিক সমীকরণ দেখছি আর মাত্রাগতভাবে সঠিক। সো দুটো জিনিস কিন্তু দুটো আলাদা। যদি মাত্রাগতভাবে সঠিক হয় তাহলে সঠিক সমীকরণ নাও হতে পারে, খেয়াল রাখবে, ঠিক। তো মনে রাখার জন্য বলে দিচ্ছি একটা ট্রিক্স। বাড়ি আছে, সবার বাড়ি আছে, অবশ্যই সবার বাড়ি আছে, কারণ সবাই যাযাবর নয়, রাইট। ওকে, সো বাড়ির দোতলা, সেকেন্ড ফ্লোর, মানে এটা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, ঠিক। তো এইটা এই যে ফার্স্ট ফ্লোরকে আমি লিখছি মাত্রাগতভাবে সঠিক, মাত্রাগতভাবে সঠিক, আর এটা সঠিক মানে সমীকরণই সঠিক, ঠিক। তাহলে আমি বলতে পারি যে একতলা যদি থাকে দুতলা নাও থাকতে পারে, ঠিক আছে। তুমি বাড়ির একতলা, এটাকে বাংলায় দোতলা বলে, যাই হোক, এটা দোতলা আর এটা তিনতলা, ঠিক। ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর মানে ইংলিশে আলাদা হয়, বাংলায় আলাদা হয়, ঠিক আছে। তো বাংলায় দোতলা তিনতলা, সো আমি বাংলাতেই বলছি দোতলা, এটা দোতলা তিনতলা। যদি দোতলা থাকে, ফার্স্ট ফ্লোর বাদ দাও, গ্রাউন্ড ফ্লোর, দোতলা যদি থাকে তিনতলা নাও থাকতে পারে, তার মানে মাত্রাগতভাবে সঠিক, সঠিক সমীকরণ নাও হতে পারে। কিন্তু সঠিক সমীকরণ তিনতলা আছে, তাহলে দোতলা মাস্ট থাকতেই হবে। তাহলে আমি এটাই বলছি, কোন সঠিক সমীকরণের মাত্রা সব সময় সঠিক হবে, কিন্তু কোন মাত্রাগতভাবে সঠিক
এমনি সঠিক নাও হতে পারে, সঠিক সমীকরণ নাও হতে পারে। ঠিক আছে, দোতলা থাকলে তিনতলা নাও থাকতে পারে, তিনতলা থাকলে দুতলা থাকতেই হবে। কেউ দোতলা স্কিপ করে তিনতলাতে যেতে পারি না। ঠিক আছে, কম্পিউটার নয়, স্কিপ করে দিলাম দিয়ে পরের স্টেপে চলে গেলাম। ঠিক আছে, এটা হতে পারে না। ঠিক, তো মাত্রাগতভাবে সঠিক সমীকরণ সঠিক হতে পারে, এইভাবে মনে রাখতে পারো। চলো পরের ধাপে যাচ্ছি, মাত্রা বিশ্লেষণের প্রয়োগের প্রথমটা হয়ে গেল সমীকরণের নির্ভুলতা প্রমাণ। সো তাহলে নিশ্চয়ই স্যার, তাহলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের আমি দেখে নিই কেমন লিখবো। এস এর তো আমার মিটার হয়, এস এর মিটার হয়ে যায়, আগে তো তুমি একক লিখে নাও। সো এস এর মিটার হয়, আর ইউ এর আমি দেখলাম মিটার বাই সেকেন্ড হয়, টি এর সেকেন্ড হয়, অ্যাসিলারেশনের ত্বরণের মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, আর টি স্কোয়ারের সেকেন্ড স্কোয়ার হয়। তো এখান থেকে তুমি পাচ্ছ, দেখো মিটার পাচ্ছ, মিটার পার সেকেন্ড, সেকেন্ড গুণ হয়ে গেলে মিটার পাচ্ছ, আর অলরেডি মিটার আছে। তাহলে এই পাশে মিটার প্লাস মিটার মিলে মিটার হয়ে যাবে, আর এলএচএসে মিটার আছে, তাহলে তো এটা সঠিক। কিন্তু মাত্রাগতভাবে সঠিক। আমি যদি এখানে হাফের জায়গায় 5 লিখে দিই তাহলেও কারেক্ট হবে, তাহলেও মাত্রাগতভাবে সঠিক হবে, কিন্তু সঠিক সমীকরণ হবে না। ঠিক আছে, এইটুকু খেয়াল রাখবে। সো ওই যে দোতলা তিনতলার গল্প বললাম, ওটা মনে রাখলে তুমি এমসিকিউতে কোশ্চেন পেয়ে যাবে। এরপরে একটা সমীকরণ আছে যেটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউ প্লাস এ বাই টু টু এন মাইনাস ওয়ান। এটা কি? এটা হচ্ছে এস এন এর, মানে কোনো একটা বস্তুকে আমি অবাধে ছেড়ে দিলাম, একটা বলকে ছেড়ে দিলাম, সে 10 সেকেন্ড লাগিয়েছে নিচে নামতে, ঠিক গ্রাউন্ডে টাচ করতে 10 সেকেন্ড লাগিয়েছে। আমি বললাম 5th সেকেন্ডে কত দূরত্ব গেছে, 5তম সেকেন্ডে, 5তম, ঠিক আছে, 5 নম্বর তম সেকেন্ডে কত, মানে 5 নম্বর মানে 1 সেকেন্ডই লাগিয়েছে, সেইটা 5 নম্বর সেকেন্ডে, ঠিক আছে, কত হবে। সো এই এনটা তখন 5 হয়ে যাবে। সো এটার সঙ্গে এটা জিজ্ঞেস করে যে এটা মাত্রাগতভাবে সঠিক কিনা। সো মাত্রাগতভাবে সঠিক কিনা এটা চেক করতে হবে। তাহলে স্যার এটা দূরত্ব হচ্ছে তো মিটার হয়ে যাবে, এটা আমি ইউ দেখতে পাচ্ছি মিটার পার সেকেন্ড, এখানে আমি ত্বরণ দেখতে পাচ্ছি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এখানে এই এনটা তো সময়, এনটা যদি সময় হয় তাহলে নিশ্চয়ই এটা সেকেন্ড হবে। তাহলে এই ওয়ানটা কি করছে, এটা যদি সেকেন্ড হয়, ওয়ানের তো কোনো মাত্রা হয় না, ওয়ানের তো কোনো মাত্রা হয় না, সেকেন্ডের সঙ্গে ওয়ান কি করে মাইনাস হতে পারে। অ্যাকচুয়ালি এটা মাত্রাগতভাবে সঠিক। একটু একমাত্রিক গতিতে গেলে তোমরা বুঝতে পারবে, তখন আমি আরো এক্সপ্লেন করে দেবো। এই যে ওয়ানটা হচ্ছে, ধরো আমি বললাম এন তম সেকেন্ড, মানে 5 বললাম, তো এন মাইনাস 1 তম সেকেন্ড কত হবে, 4 সেকেন্ড, তার মানে ওয়ানটাও সেকেন্ড, এন সেকেন্ড মাইনাস 1 সেকেন্ড, এই ওয়ানটাও সেকেন্ডেই আছে। ঠিক আছে, তো তাহলে এখানে একটা তোমরা লিখে রাখবে যে যখনই এটা লিখবে এখানে একটা ওয়ান আছে, সেই ওয়ানটা সেকেন্ডে আছে অ্যাকচুয়ালি। সো মিটার পার সেকেন্ড আর এই সেকেন্ডটা মিলে মিটারই হবে। ঠিক আছে, এটা মাত্রাগতভাবে সঠিক, নির্ভুল, কোনো ভুল নেই এটাতে। বাট দেখলে মনে হবে এটা যেন ভুল, কারণ তোমরা জানো না এখানে একটা ওয়ান আছে, 1 সেকেন্ড আছে, আর সেটা আমি একমাত্রিক গতিতে আরো এক্সপ্লেন করে দেবো। এখন বুঝতে পারবে না, কারণ এটা ডিরাইভ করব, তারপরে আমি এক্সপ্লেন করবো। চলো, সো এই পার্ট হয়ে গেল, এই পার্ট হয়ে গেল। আমাদের একক রূপান্তরণ করতে হবে, একক রূপান্তরণ করতে হবে। কিভাবে একক রূপান্তরণ করব? ধরে নাও আমাকে বললো যে 1 জুল বা 1 নিউটন সমান কত ডাইন, 1 নিউটন সমান কত ডাইন, বা 1 ডাইন সমান কত কত নিউটন, যেটা তুমি বের করতে চাও, উল্টো যেটা তুমি বের করতে চাও, বা 1 আর্গ সমান 1 আর্গ, আর্গ হচ্ছে কার্যের একক, সিজিএস একক, কত জুল, 1 আর্গ সমান কত জুল, এগুলো বের করতে দেবে। সো রূপান্তরণ করার সময় ধরে নাও আমি বললাম 2 কিলোমিটার, ঠিক, সো 2 কিলোমিটার ইন্টু 2 কিলোমিটার হচ্ছে 2000 মিটার হয়ে যাবে। সো আমি যখনই রূপান্তরণ করছি আমি একটা জিনিস তো শিওর, যে কিলোমিটারও দৈর্ঘ্য হয়, মিটারও দৈর্ঘ্য হয়, তার মানে আমাদের মাত্রা তো কোনোভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে না। ঠিক আছে, দৈর্ঘ্য দৈর্ঘ্যই থাকবে, ভর ভরই থাকবে, শুধু কি হবে, এই ভ্যালুগুলো চেঞ্জ হবে। ঠিক, সো আমি বলেছিলাম যে কোনো ভৌত রাশিকে আমরা এমন ভাবে লিখতে পারি, একটা নাম্বার, একটা সংখ্যা, আর তার একটা একক। ঠিক, সো তুমি দেখতে পাচ্ছ এই এন এর ভ্যালুটা আলাদা আর এই এন এর ভ্যালুটা আলাদা। তাহলে আমি n1 ইন্টু n2 লিখতে পারি, n1 লিখতে পারি 2, আর n2 হচ্ছে এটা। আর একক যেটা হচ্ছে সেই এককও আলাদা হচ্ছে, কিন্তু ভৌত রাশি তো স্যার একই আছে, দৈর্ঘ্য যদি বলি দৈর্ঘ্যই আছে। আমি তো কখনো 2 লিটারকে বা আমি কি বলে 2 কিলোমিটারকে আমি যে চেঞ্জ করছি, বা 2 কেজিকে গ্রামে চেঞ্জ করব, 2 কেজি হচ্ছে ভর, তো 2000 গ্রাম হবে, তো সেটাও তো ভরই থাকবে। কেজিকে চেঞ্জ করলে আমি তো দৈর্ঘ্য পেয়ে যাবো না। ঠিক আছে, তো 2 কেজি ইকুয়ালস টু 2000 লিটার।
এরকম হয় না, ঠিক আছে, পাগল হলে এরকম হয়, ঠিক। সো 2 কেজি ইকুয়ালস টু 2000 গ্রাম হয়ে যাবে। তাহলে আমার ভৌত রাশিটা পরিবর্তন হচ্ছে না, তাহলে আমার এই দুটো কিন্তু সমান হতে হবে। এটা যেই ভৌত রাশি, এটাও সেই ভৌত রাশি, শুধু কি হচ্ছে, এর মাত্রা আলাদা হচ্ছে, ভ্যালু আলাদা হচ্ছে, এর মাত্রা আলাদা হচ্ছে, এর ভ্যালু আলাদা হচ্ছে, ঠিক। সো এখান থেকে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ যে এটাকে আমি লিখতে পারি ধ্রুবক, ঠিক। সো ধ্রুবক মানে তাহলে আমি বলতে পারি যে কোনো সংখ্যা ইন্টু তার একক ভৌত রাশি কি হবে, ধ্রুবক হয়, ঠিক, ধ্রুবক। সো এর গ্রাফ বানাতে দেয় কখনো কখনো যে নিউ এন আর ইউর এককে এন আর ইউর কার্ভ বানাও। সো এন ইউর আমি যদি কার্ভ বানাই তাহলে কেমন হবে দেখো, এন ইনভার্সলি প্রপোর্শনাল ব্যস্তানুপাতিক ইউর। তাহলে আমি এন আর ইউর যদি কার্ভ বানাই, এন যদি বাড়ে তাহলে ইউ যদি বাড়ে এন কমবে, ইউ বাড়লে এন কমবে, ঠিক আছে। আমি এখানে লিখছি, সাইন করছি ওখানে 1/u। সো ইউ কে যদি আমি বাড়াই এন কমবে, তার মানে এটাই একক যদি বড় হয় তার নিউমেরিক্যাল বা সংখ্যা সেটা কম হবে। সো বড় একক কিলোমিটার, বড় একক মিটারের থেকে তার যে সংখ্যাটা হবে সেটা কম হবে, ঠিক। মিটার ছোট, তার যে সংখ্যাটা হবে সেটা বড় হবে। তার মানে আমি যদি ইউ কে বাড়াতে যাই এন ভ্যালু কিন্তু কমবে। সো এটাই কার্ভ হবে। সো কখনো যদি কার্ভ চেয়ে নেয় তখন তুমি এটা লিখতে পারবে, বা কোশ্চেন আমাকে বলতে পারে যে এককের সঙ্গে তার সংখ্যার ব্যস্তানুপাতিক হয় না সমানুপাতিক হয়। তো এটাও একটা এমসিকিউ হতে পারে, ঠিক। এবার আমি রূপান্তরণ করছি যে এক নিউটন সমান কত ডাইন, বা এক ডাইন সমান কত নিউটন। সো আমি দেখতে পাচ্ছি এই যে u1, এই ইউ তো একক, সো একক হচ্ছে মিটার পার সেকেন্ড হতে পারে, যা হোক। এখানে আমার কি হচ্ছে, এখানে নিউটন হচ্ছে বল, হচ্ছে প্রযুক্ত বল। তাহলে বল যদি হয় নিউটন, আমাদের হয় প্রযুক্ত বল ভর গুণিতক ত্বরণ। তার মানে এটা আমার হয় কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন এমন লিখছি, যাতে আমি মাত্রাটা ঠিক লিখতে পারি। সো আমাদের প্রযুক্ত বল যদি হয় প্রযুক্ত বল, তাহলে তার একক যে হবে, তার যে মাত্রা হবে এম, কেজির জন্য এম এল T-2, ঠিক আছে। তো এখানে আমাকে n1 u1 n2 u2 লিখেছে। তাহলে আমি যদি n2 এর ভ্যালু চাই, ধরে নাও এইটা আমার, এটা 1 নিউটন আর এটা হচ্ছে n2, মানে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে n2। সো n2 এর ভ্যালু আমাকে চাই। সো n2 এর ভ্যালু চাই যদি, তাহলে আমাকে লিখতে হবে n1 বাই n1 u1 বাই u2, ঠিক আছে। তো এটা আমি লিখতে পারবো, ঠিক। তো আমি বলেছিলাম একককে ব্যবহার করে আমরা কিভাবে মাত্রা লিখতে পারি। সো এই যে u1 আছে, এই u1 কে আমি এটা লিখতে পারি যে n1 m1 l1 t-2 আর এই u2 যেটা আছে m2 l2 t2-2, ঠিক। এটা আমি অ্যাকচুয়ালি মাত্রা লিখছি না, আমি যদি স্মল এম চাই সেটাও আমি লিখতে পারি, ঠিক আছে। শুধু এটাই দেখানো হচ্ছে যে এককটা আছে, সেই একক এম এর ওপরে নির্ভর করছে, এল এর ওপরে সমানুপাতিক নির্ভর করছে, টির ওপর স্কোয়ারের ব্যস্তানুপাতিকে নির্ভর করছে, এইটুকু বোঝানোর জন্য। সো বইতে এমন লেখা আছে, কোনো কোনো বইতে স্মল এমও লেখা আছে। তো এটা মাত্রা লেখা হচ্ছে না, এটা একককে ব্যবহার করা হচ্ছে, মাত্রা মানে একক লেখা হচ্ছে মাত্রার হেল্প নিয়ে, ঠিক আছে। সো এটা হলো, তাহলে এটা আমি প্রযুক্ত বলের জন্য লিখেছি। তো এখানে তোমরা সবসময় একটা টেবিল বানিয়ে নেবে। কিভাবে টেবিল বানাবে দেখো। সো আমাকে চেঞ্জ করতে দিয়েছে 1 নিউটন সমান কত ডাইন, বা আমি উল্টোটা করছি 1 ডাইন সমান কত নিউটন, কারণ তোমাদের বইতে এটাই লেখা থাকে 1 নিউটন। এটা আমি এইটা করছি 1 ডাইন সমান কত নিউটন। সো দেখে নাও, আমি ডাইনের জন্য n1 ব্যবহার করছি, মানে 1 গুলো ব্যবহার করছি, আর এর জন্য মানে এটা সিজিএস হবে, এটা সিজিএস আর এটা এসআই একক আর সিজিএস একক। এগুলোর জন্য m1 ব্যবহার করছি, m1 l1 t1 ব্যবহার করছি, এর জন্য m2 l2 t2 ব্যবহার করছি। সো m1 আমার হয়ে যাবে 1 গ্রাম, সিজিএস এর স্ট্যান্ডার্ড কি হয় 1 গ্রাম হয়ে যায়। m2 আমার হয়ে যাবে 1 কেজি, এল হচ্ছে 1 মিটার হয়, এখানে হয়ে যায় এল 1 সেন্টিমিটার, টাইম তো দুই জায়গায় 1 সেকেন্ড থাকে, ঠিক আছে। তার মানে আমি একটা সিজিএস একটা পদ্ধতি থেকে অন্য পদ্ধতিকে চেঞ্জ করার চেষ্টা করছি। সো এখানে যদি n1 হয়, এখানে যদি n2 হয়, n1 আমি জানি 1 ডাইন, বাট আমি n2 তো জানি না, n2 আমাকে বের করতে হবে, ঠিক। সো আমি এইখানে এটা লিখলাম, এই যে এটা লিখলাম, কারণ এই যে m1 l1 t1 আর m2 l2
T2 একক তো আমার আলাদা হবে। তুমি ভেবে দেখো, এই যে আমি এককটা, কেউ বলবে স্যার 1 2 আপনি কেন লিখলেন? আমি তো মাত্রা লিখছি না, আমি দুটোর একক লিখছি। তো একক তো আলাদা হয়, একক আলাদা হয় মানে কেজি আলাদা, গ্রাম আলাদা, ঠিক আছে? সো কেজির জন্য যদি আমি এইটা লিখি তো এর জন্য আলাদা হবে, ফরম্যাটটা একই থাকবে, মাত্রা চেঞ্জ হবে না, পাওয়ার গুলো দেখো চেঞ্জ হয়নি, কিন্তু ভ্যালু গুলো M1 M2 L1 L2 T1 T2 এটা চেঞ্জ হবে, কারণ একক আলাদা আলাদা হয়, মাত্রা কিন্তু ভৌত রাশির আলাদা হবে না, ঠিক? সো এবার আমি লিখবো কেমন, তো এখান থেকে দেখে নাও, N2 চাই, সো N2 চাই মানে N1 N2 M1 L1 T1, মানে একে যদি একসাথে লিখি আমি M1 বাই M2, ঠিক, সাইন করছে, ওকে, এখানে লিখছি নিচে। সো এখানে N1 ইন্টু M1 বাই M2 L1 বাই L2 T1 বাই T2 মাইনাস 2, ঠিক, এটাই আমার N2 হয়ে যাবে, ঠিক? সো N1 এর আমার 1 দেওয়া আছে, M1 যেটা হবে সেটা 1 গ্রাম দেওয়া আছে, আর M2 হচ্ছে 1 কেজি দেওয়া আছে, ঠিক? আর L1 আমার যেটা 1 সেন্টিমিটার, L2 যেটা 1 মিটার, আর এখানে 1 সেকেন্ড বাই 1 সেকেন্ড, এটা তো হয়ে যাবে। সো N2 এর ভ্যালু যেটা হবে, N2 এর ভ্যালু যেটা হবে সেটা কি হবে দেখো, সো 1 গ্রাম বাই 1 কেজি, 1 গ্রাম বাই 1000 গ্রাম, ঠিক? আর এখানে 1 সেন্টিমিটার বাই 100 সেন্টিমিটার, ঠিক? সো এখান থেকে তুমি গ্রাম গ্রাম কেটে যাবে, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাবে, N2 এর ভ্যালু যেটা হবে 1 বাই 3টে 10 টু দি পাওয়ার 5, মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 5, তার মানে N2 যেটা হবে 10 টু দি পাওয়ার মাইনাস 5, মানে 10 টু দি পাওয়ার মাইনাস 5 হবে, ঠিক? তাহলে উল্টোটা যেটা হয় সেটা হয় 10 টু দি পাওয়ার 5 ডাইন, ঠিক? কখনো যদি কনফিউশন আসে যে কোথায় 10 টু দি পাওয়ার 5 ছিল, কোথায় 10 টু দি পাওয়ার মাইনাস 5, মানে আমি কনফিউজ যে 1 নিউটন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 না 10 টু দি পাওয়ার মাইনাস 5, তখন এটা খেয়াল রাখবে যে কোনটা বড়, ডাইন বড় না নিউটন বড়। যদি ডাইন বড় হয়, যদি নিউটন বড় হয়, তাহলে নিউটনের যে নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, সংখ্যা থাকবে, সেটা এর থেকে কম হতে হবে, ঠিক? তো তুমি ভেবে দেখো, এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 5 বলে এ তো বেশি হয়ে যাচ্ছে, মানে আমার এককও বেশি আর সাথে সংখ্যাও বেশি, যেটা হতে পারে না, তার মানে নিশ্চয়ই মাইনাস 5টা হবে না, 5 হবে। খেয়াল রাখবে এই জিনিসগুলো, এই জিনিসগুলো হচ্ছে ইন্টারপ্রিটেশন, তোমার মানে কমন সেন্সের মতো কাজ করবে এগুলো, ঠিক আছে? যে একক যেখানে বড় হবে সেখানের সংখ্যা যেটা হবে সেটা কম হবে, সংখ্যা যদি বড় হয়ে যায় একক কম হবে, ছোট একক হবে। তো এখান থেকে এইভাবে বেরোবে। বাট আমি এটা তো প্রযুক্ত বল নিয়ে করেছি, আমি একে জেনারেলাইজ বানাচ্ছি। এই যে ফরম্যাটটা আছে এটা তো প্রযুক্ত বলের জন্য হয়েছে, আমি যদি অন্য কোনো ভৌত রাশি দিয়ে দেয় তখন কি করব? তো এটা প্রযুক্ত বলের ছিল, অন্য কোনো ভৌত রাশির যদি দিয়ে দেয় তখন আমরা এভাবে লিখবো N2 ইকুয়ালস টু N1 M1 বাই M2 A L1 বাই L2 B T1 বাই T2 C, ঠিক? তো এখানে প্রযুক্ত বল ছিল, প্রযুক্ত বল কেমন ছিল, MLT মাইনাস 2, তার মানে A হচ্ছে 1, B হচ্ছে 1 আর C হচ্ছে মাইনাস 2, ঠিক আছে? তো এটা জেনারেল ফরম্যাট, এই ফরম্যাট থেকে বাকি সব কিছুর বেরিয়ে যাবে। যদি বলা হয় কার্য, যদি বলতো কার্যর বের করো, 1 আর্ক সমান কত জুল, সো কার্যর যদি বের করতে হতো সহজ উপায় দেখো, কার্যর যদি বের করতে হয়, কার্যর কি হয়, প্রযুক্ত বল আর সরণ, প্রযুক্ত বলের একক মাত্রা কি হয় MLT মাইনাস 2, সাথে সরণ আছে, তো সরণ আছে মানে একটা L গুণ হবে, তো L স্কোয়ার তো হবে, তাহলে ML স্কোয়ার T মাইনাস 2 কার্যের হয়, তাহলে নিশ্চয়ই স্যার এখানে L স্কোয়ার হবে, সো এটা বদলাবে না, বিটা বদলে যাবে, ঠিক? তার মানে নিশ্চয়ই N2 ইকুয়ালস টু N1 বাই M1 বাই M2, আমাকে ওই টেবিল না বানালেও কাজ হয়ে যাবে, ওই যে টেবিল বানিয়েছিলাম এই পাশে CGS এ লিখেছিলাম, ওটা না বানালেও হবে, সহজে হয়ে যাবে। দেখো 1 আছে L1 বাই L2 যেটা আমার 2 আছে, আর T1 বাই T2 যেটা আমার মাইনাস 2 আছে, ঠিক? বুঝে গেলাম। এবার আমি দেখতে পাচ্ছি যে আমাকে কি বের করতে দিয়েছে, 1 আর্ক সমান 1 আর্ক বা 1 জুল সমান 1 জুল সমান কত আর্ক, ঠিক? 1 জুল সমান কত আর্ক, তার মানে আমাকে আর্গের চেয়েছে, ঠিক আছে? তো যেটার চেয়েছে না সেগুলো সব নিচে হয়, এটা চেয়েছে আর্ক মানে সিজিএস এর ভ্যালু চেয়েছে আমার এসআই তে দেওয়া আছে, তার মানে উপরের গুলো সব এসআই, নিচের M2 L1 আর T1 সব সিজিএস, তাহলে তো আমি স্যার ডাইরেক্ট লিখতে পারবো। কেমন লিখতে পারবে দেখো,
সো ডাইরেক্ট তুমি এখান থেকে দেখে লিখতে পারবে। সো N1 1 জুল, ঠিক, N1 1 জুল। সো 1 জুল M1, ওপরের গুলো CGA, ওপরের গুলো SI, ঠিক, কারণ আমাকে CGS চাইছে, CGS চাইছে, এটা CGS, তো এটা CGS, সব 2 গুলো CGS। তো উপরে আমার 1 কেজি হয়ে যাবে, নিচে 1 গ্রাম হয়ে যাবে, সাথে পাওয়ার 1, আর এখানে উপরে 1 মিটার, নিচে 1 সেন্টিমিটার, পাওয়ার 2, আর এখানে আমার 1 সেকেন্ড, 1 সেকেন্ড মাইনাস 2, ঠিক আছে। তো তুমি দেখো সহজেই পারবে। সো 1 কেজি বাই 1 গ্রাম মানে 1000 গ্রাম বাই 1 গ্রাম 1000 হয়ে যাবে। 1 মিটার বাই 1 সেন্টিমিটার মানে 100 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার, তার স্কোয়ার আছে, আর এটা তো 1 হয়ে যাবে। সো 10 টু দি পাওয়ার 7 হয়ে যাবে, 10 টু দি পাওয়ার 7। সো 1 জুল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর্ক, ঠিক। এবার আমি আবার জানি যে আর্ক ছোট হয় মানে এর ভ্যালু বেশি হবে, ঠিক আছে। -7 তো হবে না, 10 টু দি পাওয়ার -7 হবে না। সো দ্বিতীয়টাও হয়ে গেল, ভৌত রাশির একক রূপান্তরণ এইভাবেই করতে হবে, ঠিক। তারপরে সো পরেরটাই ফিরে এলাম, পরের একদম শেষেরটায়, যেটা হচ্ছে ভৌত রাশির সম্পর্ক নির্ণয় করা। একটি দোলকের সময়কাল দেওয়া আছে, সেটা পিণ্ডের উপর নির্ভর করছে, ভর m, দোলকের দৈর্ঘ্যের উপর নির্ভর করছে, আর অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করছে। যখনই সম্পর্ক নির্ণয় করতে দেবে, তুমি দেখবে কোশ্চেনের ফরম্যাটটা কিন্তু এমনই পাবে যে কোনো একটা ভৌত রাশি এই রাশির ওপর নির্ভর করছে, ঠিক। তো এই যে কথাটা আছে না, এই কথাটার মধ্যেই কিন্তু কিছু লাইন্স তুমি লিখতে পারবে। সো আগে তো বলে দিই যে দোলক কি হয়। দোলক হচ্ছে পেন্ডুলাম, যেটার ভর হচ্ছে m। একটা সুতোতে আমি যদি একটা লোহার বল বেঁধে নিই, সেটাকে যদি এখান থেকে ছেড়ে দিই, তাহলে কি হবে, এইভাবে করে কিন্তু চলতে থাকবে। তো সেটাকে আমি পেন্ডুলাম বলবো, বা সেটাকে দোলক বলা হয়, দোলক। তো সেই যে দোলকের সময়কাল, একে যদি আমি এখান থেকে ছেড়ে দিই, এইভাবে করে দুলতে থাকবে। এর সময়কাল বলছে নির্ভর করে পিণ্ডের ভর, এটাকে পিণ্ড বলা হয়। এই পিণ্ডের ভরের উপরে, দোলকের দৈর্ঘ্যের উপরে নির্ভর করে, এই এল এর উপরে, যেটা স্মল এল দেওয়া আছে। আর বলছে অভিকর্ষ ত্বরণ, মানে আমরা পৃথিবী থেকে যদি দোলককে চাঁদে নিয়ে চলে যাই, g/6 হয়ে যায়, তখন কি হবে, দোলকের যে সময়কাল, সেই সময়কালও পরিবর্তন হতে পারে। সেগুলো কিন্তু আমাকে লিখে দিয়েছে। তো আমি কেমন লিখবো, এই যে লাইনগুলো আছে এগুলোর মানে বের করবো আর লিখতে শুরু করবো। সো দোলনকাল মানে দোলকের সময়কালকে টি লেখা আছে, টি, দোলকের সময়কাল টি লেখা আছে, সেই টি নির্ভর করছে পিণ্ডের ভরের উপরে। তাহলে আমি লিখতে পারি সময়কাল নির্ভর করছে ভরের উপরে, সময়কাল নির্ভর করছে এল এর উপরে, সময়কাল নির্ভর করছে জির উপরে, ঠিক। কিন্তু আমি তো জানি না এইভাবে সমানুপাতিক ভাবে হচ্ছে নাকি ব্যস্তানুপাতিক ভাবে হচ্ছে, সেটা তো আমি জানি না। মানে আমি জানি না এ স্কোয়ার হচ্ছে নাকি এ কিউবের ওপর নির্ভর করে, নাকি পাওয়ার 4 আছে, নাকি 7 আছে, বা নাকি হাফ আছে। তো আমি সেটা বুঝবো কি করে? তার জন্য আমরা ধরে নেব যে এর পাওয়ার এক্স, এর পাওয়ার ওয়াই, আর এর পাওয়ার জেড, ঠিক। যে কোনো কোশ্চেন লেখাটা কিন্তু এমন থাকবে, শুধু আমাকে বলবে দোলকের সময়কাল নির্ভর করছে এম এর উপরে। তো আমি তো জানি না এম এর স্কোয়ারের উপর নির্ভর করছে না কিউবের উপর নির্ভর করছে, সেই জন্য আমি একটা ধরে নিলাম এক্স এর উপর নির্ভর করছে, এম পাওয়ার এক্স এর উপরে, সময়কাল এল পাওয়ার ওয়াই এর উপরে, সময়কাল জি পাওয়ার টির উপরে। এই তিনটেকে আমি যদি মিশ্রণ করি, এই তিনটেকে একসাথে, তো আমি লিখতে পারি সমানুপাতিক এম এক্স এল ওয়াই জি জেড, ঠিক। এটা আমি লিখতে পারি যে এই তিনটে থেকে আমি এটা লিখতে পারি একই সাথে। তো বারবার এরকম আলাদা না লিখে ডাইরেক্ট লিখে নিতে পারো। সো আমি যদি সমানুপাতিক সরিয়ে নিই, তুমি দেখতে পাবে একটা কে আসবে, আর এম এক্স এল ওয়াই আর জি জেড। সো এবার বলে রাখি, এই যে কেটা হবে এটা ধ্রুবক, যার যার মাত্রা থাকবে না। মানে আমি বেটার এটাকে লিখে নেব মাত্রাহীন ধ্রুবক, মাত্রাহীন ধ্রুবক। সো এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম, যেই ফর্মুলার ধ্রুবক মাত্রাহীন নয়, সেই ফর্মুলা বা সেই সমীকরণ আমি এটা থেকে বের করতে পারবো না। কারণ আগে থেকেই বলে দেওয়া হয়েছে মাত্রাহীন ধ্রুবক না হলে আমি কি করে বের করব? এর যদি মাত্রা থাকে, এর মাত্রা, এর সম্পর্কে আমি কিছুই জানি না, আমি শুধু জানি এটা একটা ধ্রুবক। তো সেটা যদি মাত্রাহীন ধ্রুবক হয়, তাহলে আমি এই সমীকরণ বের করতে পারবো, না হলে কিন্তু কোনো সম্পর্ক আমরা বের করতে পারবো না। তো দেখা যাক এবার কি করব। এবার সমমাত্রিক নীতি, আমাদের রুল বুকে যেতে হবে। সমমাত্রিক নীতি কি বলেছে, যে রাইট হ্যান্ড সাইডের যে সমীকরণ আছে, যেটা আছে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে আর লেফট হ্যান্ড সাইডে যেটা আছে, দুটোর কিন্তু মাত্রা সেম হতে হবে। তাহলে নিশ্চয়ই টির যে মাত্রা সেটা সমান হতে হবে এই ডান দিকের এটার সাথে। তো আমি এই ওপরের কিছু পার্ট আমি মুছে দিচ্ছি এখানে। সো তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি স্যার, তাহলে আপনি যেভাবে বললেন সমমাত্রিক নীতি অনুসারে টির যে মাত্রা হবে, আর কে এম এক্স
এল ওয়াই জেড সরি জি জেড এর মাত্রা কিন্তু একই হতে হবে, না হলে এটা কোনো সমীকরণ হবে না। ঠিক, সো এবার আমি দেখতে পাচ্ছি এই কে এর যে মাত্রা হবে সেটা তো 1 এম এক্স এর মাত্রা, এম এর মাত্রা এম হয় পাওয়ার এক্স হয়ে যাবে। ঠিক, এল এর মাত্রা এল ওয়াই, আর জি তো আমাদের কি হয়ে যায়, এটা তো মিটার হয়, এগুলো তো আমাদের প্রাথমিক রাশি, প্রাথমিক কি বলে মূল রাশি, তো সেই জন্য এগুলো এমএল হয়ে যাবে। জিতে কি আছে, জিতে আছে মিটার বাই সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে মিটারের জন্য এল আর সেকেন্ড স্কোয়ারের জন্য টি স্কোয়ার, এর পাওয়ার পুরোটা জেড হবে। ঠিক, এবার দেখো লেখাটা, জির জায়গায় এল বাই টি স্কোয়ার, মিটার বাই সেকেন্ড স্কোয়ার, মিটারের জন্য এল সেকেন্ড স্কোয়ার, আর পাওয়ার তো জি আছে। তাহলে এখান থেকে টির আমি জানি টি হয়, মানে এই টিকে আমি এমন লিখছি m0l0t, এটা লিখতে পারি আমি m এর পাওয়ার 0, l এর পাওয়ার 0 আর টি। আর এই পাশে k এর তো 1 হয়ে যায়, m এর mx, l এর ly, বাট এখান থেকে একটা lz ও আসবে, ly lz, আর এখান থেকে আসবে t2z, এর পাওয়ার 2z হবে, ওপরে তুলে দিয়েছি। ঠিক, এবার আমাকে কম্পেয়ার করতে হবে, কি কম্পেয়ার করতে হবে, এই পাশের m পাওয়ার 0 আছে, তার মানে নিশ্চয়ই x তো 0 হবে, l পাওয়ার 0, তার মানে এখানে l কত আছে, l y প্লাস z আছে, l y অ্যান্ড z, সো এই দুটো মিলে l গুণ হলে কি হবে, l y প্লাস z হয়ে যাবে, ডাইরেক্ট লিখে দিচ্ছি। সো y প্লাস z নিশ্চয়ই স্যার 0 হতে হবে, l এর পাওয়ার 0 আছে, মানে y প্লাস z 0 হতেই হবে। ঠিক, তারপরে -2z যেটা হবে সেটা তো 1 হতে হবে, -2z কে 1 হতে হবে, তার মানে z তো স্যার -হাফ হচ্ছে, z যদি -হাফ হয় y হাফ হয়ে যাবে, y হাফ হবে, সো আমি y হাফ পেলাম, z -হাফ পেলাম, x আমি 0 পেলাম। সো ফিরে যাব কোথায়, ফিরে যাব এই যে এখানে যেখানে আমি লিখেছিলাম ফর্মুলাটা, তাহলে সময় যেটা হবে, সময় হয়ে যাবে k ইন্টু m এর পাওয়ার 0, তার মানে m0, l এর পাওয়ার y কত হচ্ছে হাফ, আর g কত হবে -হাফ। ঠিক, তাহলে এখান থেকে পাচ্ছি k ইকুয়ালস টু l বাই জি আন্ডার রুট। সো কে হচ্ছে মাত্রাহীন ধ্রুবক, যেটা আমরা পরে এক্সপেরিমেন্টাল ভ্যালু থেকে বের করা যাবে, বাট তোমাদের এই কেসে কে ইন্টু এল বাই জি হয়ে যাবে, যেটাই আমাদের অ্যান্সার হবে। তো আমরা সম্পর্ক বের করতে পারলাম এখান থেকে। ঠিক আছে, তো একটি দোলকের সময়কাল এইভাবে করে, তো পুরো কোশ্চেনের ফরম্যাট কিন্তু একই, কোশ্চেনের ফরম্যাট এরকম টাইপের যে কোশ্চেন আসবে তার প্রায় ফরম্যাট কিন্তু একই টাইপের হবে। ঠিক আছে, ধরে নাও আমি আরেকটা কোশ্চেন করব এটা থেকে, সো আমাদের তারপরে কোশ্চেন কি দেওয়া আছে, বলছে যদি বল, দৈর্ঘ্য এবং সময় মৌলিক রাশি হয়, মানে কি, বলকে আমরা একটা মৌলিক রাশি ধরেছি, এর আগে আমরা মৌলিক রাশি 7টা জেনেছি, 7টার মধ্যে ভর ছিল, দৈর্ঘ্য ছিল, সময় ছিল, ঠিক আছে, আরো পরপর করে যেগুলো ছিল 7খানা ছিল, বাট এখানে বলা হয়েছে যে আমাকে বলেছে যে এগুলোকে ধরছি, বল তো কোনো মূল রাশি নয়, মৌলিক রাশি নয়, কিন্তু তবুও বলেছে বলকে মৌলিক রাশি ধরো, দৈর্ঘ্যকে মৌলিক রাশি, সময়কে মৌলিক রাশি ধরো, তাহলে ভরের মাত্রা নির্ণয় করতে হবে, ভর আমরা কিভাবে পাবো। ঠিক, তো এই ধরনের কোশ্চেন হচ্ছে, এই জাস্ট আগের কোশ্চেনটা যেটা করলাম সেইভাবে কিন্তু সলভ করতে হবে। তো তুমি এই যে অ্যান্সারে কোনোদিন এম দেখতে পাবে না, কারণ এম তো মৌলিক রাশি বলাই হয়নি আমাকে। সো বলকে মৌলিক রাশি বলা হয়েছে, সময়কে আর দৈর্ঘ্যকে, তার মানে অ্যান্সারে আমি এফ দেখতে পাবো, এল দেখতে পাবো, টি দেখতে পাবো, এই তিনটে কিন্তু আমি অ্যান্সারে দেখতে পাবো। সো তাই দেখতে পাচ্ছি, তার মানে নিশ্চয়ই আমাকে যদি ভরের মাত্রা নির্ণয় করতে বলে তাহলে নিশ্চয়ই এরকম লিখতে হবে, ভর নির্ভর করছে বলের ওপরে, প্রযুক্ত বলের ওপরে, বাট কেমন করছে আমি জানি না, এক্স ধরে নিচ্ছি। ভর নির্ভর করছে এল এর ওপরে, বাট কেমন জানি না। ভর নির্ভর করছে সময়ের ওপরে, সো কেমন আমি জানি না, সো পাওয়ার আমি এক্স ওয়াই জেড নিজে ধরে নিলাম। তো তাহলে পুরো একসাথে আমি লিখতে পারি এফ এক্স এল ওয়াই আর টি জেড। ঠিক, তাহলে এম যেটা হবে সেটা তাহলে কে ইন্টু এফ এক্স এল ওয়াই টি জেড, এটা। সো সমমাত্রিক নীতি অনুসারে এম এর যা মাত্রা হবে তা এই পাশের মাত্রাও তাই হতে হবে। ঠিক, সো এই দুটো মাত্রা কিন্তু একই হতে হবে। সো এম এর মাত্রা সবাই জানি এম হবে। ঠিক, তো তাহলে এম থাকবে, এল তো নেই মানে L0, আর টি নেই T0, আমি L0 T0 লিখলাম, কেন লিখলাম তুমি বুঝতে পারবে, ক্যালকুলেশন একটু হেল্প হবে। সো কে এর মাত্রা 1 হয়ে যায়, এফ এর মাত্রা আমরা জানি, এফ এর মাত্রা জানি MLT-2,
এফ এর মাত্রা যেটা হয় সেটা তোমাকে মনে রাখতে হবে, এম এল টি মাইনাস টু। তার মানে নিশ্চয়ই এম এল টি মাইনাস টুর পাওয়ার এক্স। ঠিক, এল এর তো এলই হয়, ওয়াই আছে, টি তো টি হয়, জেড। সো এখান থেকে এম পাওয়ার এক্স, এল পাওয়ার এক্স, টি পাওয়ার মাইনাস টু এক্স, এল পাওয়ার ওয়াই, টি পাওয়ার জেড, এটা হবে। আর এই পাশে আছে এম এল জিরো টি জিরো। ঠিক আছে, মাত্রা লিখছি, থার্ড ব্র্যাকেট লিখতে হবে। ঠিক, সো এখান থেকে তুমি দেখো এল যেটা আছে, দুটো এল আছে, টিও আছে। সো পুরো যেটা হবে লেফট হ্যান্ড সাইডে এম জিরো, এম ওয়ান, এল জিরো, টি জিরো। রাইট হ্যান্ড সাইডে যেটা আছে, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে এম এক্স এল এক্স প্লাস ওয়াই, আর টি যেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর টি যেটা হচ্ছে জেড মাইনাস টু এক্স। দেখা যাচ্ছে জেড মাইনাস টু এক্স হবে। সো এবার কম্পেয়ার করো, এক্স এর পাওয়ার, এম এর পাওয়ার ওয়ান আছে, তার মানে নিশ্চয়ই এক্স ওয়ান হবে। এল এর পাওয়ার জিরো, তার মানে নিশ্চয়ই এক্স প্লাস ওয়াই জিরো হবে। এক্স যদি ওয়ান হয়, ওয়াই হয়ে যাবে মাইনাস ওয়ান, সো ওয়াই হয়ে যাবে মাইনাস ওয়ান। আর এই পাশ থেকে টি জিরো, মানে জেড মাইনাস টু এক্স ইজ জিরো। এক্স যদি ওয়ান হয়ে যায় তাহলে জেড মাইনাস টু ইন্টু ওয়ান ইকুয়াস টু জিরো, সো জেড ইকুয়াস টু টু। সো জেড ইকুয়াস টু টু, এক্স ওয়াই ইকুয়াস টু মাইনাস ওয়ান, এক্স ইকুয়াস টু ওয়ান। তাহলে আমি গিয়ে কোথায় বসাবো, যেখানে আমি ফর্মুলা বানিয়েছিলাম, এই যে এখানে, এখানে। তাহলে আমার এম যেটা হবে, এম এর মাত্রা যেটা হবে, এম কার উপর হবে, কে যেমন আছে থাকবে এফ এক্স, এক্স ওয়ান মানে এফ থাকবে, এল ওয়াই, ওয়াই তো মাইনাস ওয়ান, সো মাইনাস ওয়ান, আর জেড যেটা হচ্ছে টু হবে, সো জেড টু। সো জেড হয়ে যাবে, এখানে জেড যেটা আছে টু হয়ে যাবে, মানে টি স্কোয়ার, জেড স্কোয়ার লিখেছি, টি স্কোয়ার। তাহলে অ্যান্সার আমার হবে অপশান এ। সো তোমাদের যখন এরকম কোশ্চেন থাকবে, কখন যদি না মেনশন করা থাকে যে বলকে মৌলিক রাশি ধরতে হবে, এখানে যেরকম বলকে বলে দিয়েছে, আর কখন যদি না বলে, তাহলে আমাদের মৌলিক রাশি যেটা কি হয়, এম এল টিটাই মৌলিক রাশি হিসেবে ধরে নিতে হয়। কিন্তু কখনো আলাদা করে বল বলেছে, এখানে কার্য বলে দিতে পারে, এখানে অন্য কিছু বলতে পারে, যে আমাকে কার্য, বল, কার্য আর আয়তনকে মূল রাশি ধরতে হবে, দিয়ে তাদের কিছু দিয়ে দেবে, বলের জন্য এটা, কার্যের জন্য ডব্লিউ, আর ঘনত্বের জন্য ডি দিয়ে দিতে পারে। তো সেখানে কি করতে হবে, এইভাবে লিখে ফেলতে হবে। প্রথম লেখাটা যেন এমন হয়, ঠিক আছে, প্রথম লেখাটা যেন এমন হয়, যার যার উপর নির্ভর করছে তার পাওয়ার দিয়ে কি হবে, সমানুপাতিক হবে। ঠিক আছে, বোঝা গেল? একই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা পাবে। তো দেখে নাও, কখনো যদি এরকম ফরম্যাট পাও, কিরকম ফরম্যাট, এরকম সাইন থিটা আছে, কস থিটা আছে, এরকম কিছু ফরম্যাট যদি পাও, বা ই পাওয়ার এক্স এর কিছু ফরম্যাট, আচ্ছা সরি, একটা এ থাকবে, এ নয় বি লিখে দিচ্ছি। তো এরকম ফরম্যাট যদি পাও, দুটো ফরম্যাট আমি উঠিয়েছি দেখো। তো এখানে ওয়াই কে কি বলবে, ওয়াই হচ্ছে সরণ, ঠিক, ওয়াই ও সরণ, এক্স ও সরণ। তার মানে আমি বুঝতে পেরেছি যে ওয়াই যেটা হয়েছে সরণ, মানে ওয়াই এর যে মাত্রা হবে এল হবে। এবার এই কস থিটার ভেতরের গুলোকে আমি কি করব, সো কস থিটার ভেতরে যে ওমেগা টি প্লাস কে এক্স আছে, ওমেগা টি প্লাস কে এক্স, এটা তো একটা কোণ, এটা একটা কোণ। তো এটা যদি কোণ হয়, আমরা জানি কোণের, কোণ তো মাত্রাহীন হয়, এম জিরো এল জিরো টি জিরো, ঠিক আছে, মাত্রাহীন মানে এটা, মাত্রাহীন মানে এম জিরো এল জিরো মানে ওয়ান লিখতে পারি আমি, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই এই যে ওমেগা টি প্লাস কে এক্স, এই যে টাইম লেখা আছে, এই টাইমটা সেকেন্ডে আছে, আর এটা কি আছে, মিটারে আছে, ঠিক। তো আমি একক ইউনিট থেকে বের করছি। সো ওমেগাকে কি হতে হবে, যাতে ওয়ান হয়ে যায়, ঠিক আছে, কারণ আমাকে তো কেটে ফেলতে হবে, পুরো কেটে ফেললেই তবেই তো ওয়ান হবে মাত্রা, মানে এখান থেকে পুরো সেকেন্ড আছে, তো 1/সেকেন্ড হলে কি হবে, সেকেন্ড সেকেন্ড কেটে যাবে, তার মানে নিশ্চয়ই ওমেগা টি 1/সেকেন্ড হতে হবে, তাহলে 1/সেকেন্ড ইন্টু সেকেন্ড মিলে কেটে যাবে, ওয়ান হবে। আর এখানে নিশ্চয়ই কে কে 1/মিটার হতে হবে, ঠিক আছে। তাহলে কে যেটা হবে, কে এর মাত্রা যেটা হবে, সেটা এল ইনভার্স হয়ে যাবে, আর এটা যেটা হবে, ওমেগার মাত্রা যেটা হবে, সেটা কি হয়ে যাবে, টি ইনভার্স। কেউ যদি লজিক্যালি করতে চায়, তাহলে এরকম যে ওমেগা টি প্লাস কে এক্স, আমি একদম জেনারেল মেথডে বলছি, এটাকে এম জিরো এল জিরো টি জিরো হতে হবে বা ওয়ান হতে হবে। সো এই দুটো যোগ হয়েছে, মানে ওমেগা টির মাত্রা সমান কে এক্স এর মাত্রা হতে হবে, আর সেটাই ওয়ান হতে হবে। সো ওমেগা টি তো আছে, এর মাত্রা ওয়ান, ওমেগার মাত্রা তাহলে 1/টি হয়ে যাবে, তার মানে টি ইনভার্স। কে এক্স এর কি হবে, কে এক্স, এক্স এর তো এল হয়, কে এল ইকুয়াল টু ওয়ান, তাহলে কে হয়ে যাবে 1/L, ঠিক আছে।
সো কে এর মাত্রা 1/l, যেটা তুমি একক দেখে ডাইরেক্ট লিখতে পারবে। যে আর এটা মনে রাখতে হবে যে cos থিটার ভিতরে যেটা হবে যাই হোক না কেন তার মাত্রা কিন্তু 1 হবে, কারণ ওটা কোন অ্যাঙ্গেল, ওটা সো অ্যাঙ্গেলের কি হয় 1 হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই যে পুরোটা আছে এই cos থিটা, এটা তো একটা ভ্যালু, এটা একটা ভ্যালু থাকবে, এই ভ্যালুর তো কোনো মাত্রা থাকে না, তার মানে নিশ্চয়ই 1 হয় মাত্রা, তার মানে নিশ্চয়ই y এর মাত্রা যা হবে এর মাত্রাও তাই হবে। সো এর মাত্রাও l হবে, y এর মাত্রাও l হবে, পুরো cos থিটার একটা ভ্যালু আসবে, সেই ভ্যালু তো 1 হয়। ঠিক আছে, সো এই পুরোটা 1 আর এই l আর এই l ম্যাচ করবে, তাহলে এর মাত্রা এখান থেকে আসবে, এর মাত্রা হয়ে যাবে l, আর ওমেগার মাত্রা হচ্ছে এখান থেকে এটা, কে এর মাত্রা এখান থেকে। সিমিলারলি সেকেন্ডটা, এই যে সেকেন্ড যেটা আছে, ঠিক, ই পাওয়ার এক্সপোনেনশিয়ালের যাই পাওয়ার রাখো না কেন এইটা তো একটা ভ্যালু, এই যে যেটা আমি গোল করছি এটা তো একটা পার্টিকুলার ভ্যালু, তো ভ্যালু যদি হয় 2 হবে, 4 হবে, 7 হবে, যাই হোক না কেন তার মাত্রা তো 1 হবে। তো তার মাত্রা যদি 1 হয়, y এর মাত্রা যাই হবে b এর মাত্রাও তাই হতে হবে। সো y আমার সরণ আছে, তার মানে b এর মাত্রাও আমার সরণ হয়ে যাবে l। ঠিক, তাহলে আমার এটি বাই এক্স এর কাজ কি, তাই এটি বাই এক্স, পাওয়ারে যে কোনো জিনিস থাকলে, পাওয়ারে যে কোনো, সেটা একটা নাম্বার হয়, পাওয়ারে যা কিছুই পাওয়ার থাকুক না কেন টু দি পাওয়ারে যেটা আছে সেটার মাত্রা কিন্তু 1 হবে, তার মানে এটি বাই এক্স এর মাত্রা তো 1 হতে হবে, এটি বাই এক্স এর মাত্রা 1 হতে হবে। সো পাওয়ারে যখনই দেখবে তুমি ডাইরেক্ট লিখবে এটি বাই এক্স এর মাত্রা 1 হতে হবে। সো টি সময় দেওয়া আছে আর এক্স আমার দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে 1 এটি তাহলে হয়ে যাবে l/t। নাহলে তুমি দেখতে পারো এটা সময় আছে আর এটা মিটার আছে, ঠিক, তো সেকেন্ড বাই মিটার আছে আর এ গুণ আছে, তার মানে এ কে উল্টো হতে হবে তবেই তো কাটবে, কারণ আমাকে মাত্রা 1 হতে হবে, তাহলে এ কে সেকেন্ড বাই মিটার হতে হবে তবেই তো এ কে মিটার বাই সেকেন্ড হতে হবে, মানে মিটার বাই সেকেন্ড মানে l/t হতে হবে। সো l/ts। ঠিক আছে, চলো এখানে আরেকটা দিয়েছে যে ইউ স্থিতিশক্তি বলেছে আর এক্স কে দূরত্ব বলেছে এ বি চাই। তো শক্তির আমরা জানি, শক্তির মানে প্রথমে তো এটা দেখতে হবে যে বি প্লাস এক্স আছে, বি প্লাস এক্স তখনই যোগ হতে পারে বি যদি এক্স এর মাত্রার সমান হয়, তাহলে বি নিশ্চয়ই আর এক্স নিশ্চয়ই দুজনের মাত্রা সমান হবে, তার মানে এল হবে। তো বীর পেয়ে গেলাম, এবার বাচ্চা কনফিউশন কি হয় যে এই পার্টটাকে ছেড়ে দেয়, আরে এটা তো আছে এ বাই রুট এক্স, নিচে তো আমার এল আছে, নিচে বি প্লাস এক্স এক্স এল তো আছে, এর মাত্রা এল, তো এল তো থাকবে, আর এই দিকে ইউ এর মাত্রা, ঠিক, তো অনলি বেঁচে থাকলো আমার এর মাত্রা আর এক্স এর মাত্রা তো আমি জানি। সো এক্স এর মাত্রা, ইউ এর মাত্রা, কার্যের মাত্রা কি হয় এম এল স্কোয়ার টি মাইনাস 2, মানে ফোর্সের এম এল টি মাইনাস 2 হয়। আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, ঠিক, স্থিতিশক্তি যেটা আছে স্থিতিশক্তির মাত্রা যে হবে সেটাই কি হবে এ রুট এক্স, আর নিচে তো বি প্লাস এক্স এর আমি মাত্রা জানি, এটা আমি লিখে ফেলেছি। ঠিক আছে, তো স্থিতিশক্তি আমার কি হয় ফোর্স গুণিতক সরণ, বল যুক্ত সরণ হয়, তো বলের এম এল টি মাইনাস 2 হয়, সরণের এল হয়, তার মানে এল স্কোয়ার হয়ে যাবে। সো স্থিতিশক্তি তো আমার এইটা হয় স্থিতিশক্তির, ঠিক, তার সাথে এ রুট এক্স বাই এল, তাহলে এর মাত্রা রুট এক্স এর মাত্রা তাহলে কত হবে রুট এক্স এর এল হাফ হয়ে যাবে, তাহলে এল হাফ বাই এল, ঠিক। সো এ এখান থেকে আমি যদি দেখি এল এই পাশে গুণ হবে এম এল কিউব টি মাইনাস 2 বাই এখানে একটা এল হাফ চলে আসবে, সেই হাফটা উপরে চলে গেলে এম হাফটা উপরে চলে গেলে 3 মাইনাস এল 3 মাইনাস হাফ টি মাইনাস 2, এটা হবে এর মাত্রা। সো এর মাত্রা যেটা হবে এম 3 2 6 5/2 টি মাইনাস 2, এটাই হবে আমার এর মাত্রা। ঠিক আছে, সো একদম শেষ পার্টে ফিরে এলাম, ভৌত রাশির অসম্পূর্ণতা মানে ভৌত রাশির ডিসঅ্যাডভান্টেজ কি, আমরা কি এর থেকে এক্সপেক্ট করতে পারি না বা পেতে পারি না। সো দেখো, সো আমরা যে সময়কাল বের করেছিলাম কে ইন্টু আন্ডাররুট এল বাই জি পেয়েছিলাম, ঠিক, সো এল বাই জি পেয়েছিলাম, তো এর থেকে আমি কে এর ভ্যালু কোনোদিন বের করতে পারবো না। ঠিক, প্রথম কথা যে কে হবে সেটা মাত্রাহীন হলে হবে না, মানে যে সমীকরণের ধ্রুবক তাহলে লিখে নিতে পারে, যেই সমীকরণের ধ্রুবকের মাত্রা থাকে সেই সমীকরণগুলো ভৌত রাশির মাত্রা বিশ্লেষণের অসম্পূর্ণতা। ওকে, মাত্রা বিশ্লেষণের অসম্পূর্ণতা মানে এমন কোন সম্পর্ক আছে, ধরে নাও এফ ইকুয়াস টু জি m1 m2 বাই আর স্কোয়ার, মাধ্যাকর্ষণ বল দুটো ভর যদি থাকে তাদের মধ্যে মাধ্যাকর্ষণ বল এটা হয়। তো এখানে জি যেটা থাকে সেই জি হচ্ছে একটা ধ্রুবক
অভিকর্ষীয় ধ্রুবক, সেই ধ্রুবকের কিন্তু মাত্রা আছে। তো সেই ধ্রুবকের মাত্রা আছে, এই ফর্মুলাকে আমি কোনোদিন মাত্রা বিশ্লেষণ থেকে বের করতে পারবো না। তার মানে যেই ফর্মুলাতে ধ্রুবক মাত্রাহীন নয়, মানে মাত্রা আছে যেই ধ্রুবকের, সেই ফর্মুলাগুলোকে আমরা মাত্রা বিশ্লেষণ থেকে বের করতে পারবো না। 2, আমাদের যে ধ্রুবক আছে সেই ধ্রুবকের ভ্যালু কিন্তু এ বলতে পারে না, সেই ধ্রুবক আমাকে এক্সপেরিমেন্ট থেকে বের করতে হয়। তারপরে কার্য যেটা হয়, কার্য হয় এফ ডট এস, পরে গিয়ে তোমরা পড়বে। সো এফ এস কস থিটা হয়ে যায়, এফ এস কস থিটা ডট হলে ভেক্টর পড়াবো তখন বুঝতে পারবে। এই যে কস থিটাটা আছে, এই কস থিটা আমি কোনো দিনও আনতে পারবো না। তার মানে এমন ফর্মুলা যেগুলোতে কস থিটা, সাইন থিটা, তোমরা পরে পড়বে ভ্রামক টর্ক আর এফ সাইন থিটা, ঠিক। তো যেই ফর্মুলাগুলোতে সাইন থিটা আছে, কস থিটা আছে, সেই ফর্মুলাগুলোকেও আমরা এর থেকে বের করতে পারি না, ঠিক। সো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, যেই ফর্মুলাতে কস থিটা ত্রিকোণমিতিক যে অপেক্ষকগুলো সেগুলো থাকে, সেই ফর্মুলাগুলোকে আমরা এখান থেকে বের করতে পারবো না। যেটাতে ধ্রুবক মাত্রা থাকে সেগুলো আমরা বের করতে পারবো না। যেটাতে কে এর ভ্যালু আছে, মানে আমরা কে এর ভ্যালু ফর্মুলাতে যে কে আসে, ধ্রুবক আসে, সেই ধ্রুবক মাত্রাহীন ধ্রুবক হতে হয়, আর তার ভ্যালু কিন্তু আমাদের মাত্রা বিশ্লেষণ দিতে পারে না। একদম শেষে ধরে নাও ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আমরা যা কিছুই বের করেছিলাম, আমরা দেখেছিলাম যে এম সমানুপাতিক, এল সমানুপাতিক, তারপরে টি সমানুপাতিক, এগুলো সবসময় দেখবে গুণই হচ্ছিল, কোনোভাবে প্লাস মাইনাস আমরা করতে পারছিলাম না। তার মানে যেই ফর্মুলাতে চলরাশিগুলো প্লাস বা মাইনাস সাইন দেওয়া আছে, সেই ধরনের ফর্মুলাগুলো আমরা বের করতে পারবো না এখান থেকে, কারণ যা কিছুই আমাদের বেরোচ্ছে সব গুণগুলো যেগুলো আছে সেগুলো বেরোচ্ছে। তার মানে ফর্মুলাতে যোগ বিয়োগ যদি থাকে, মানে চলরাশিগুলো, এই যে ইউ প্লাস এটি একটা আলাদা, ইউ একটা আলাদা, তাদেরকে মাঝে প্লাস বা মাইনাস দিয়ে যোগ করা হয়েছে, এই ফর্মুলাকে আমরা বের করতে পারবো না। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার কেও বের করতে পারবো না, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2s কেও বের করতে পারবো না। যত ফর্মুলা আছে দুনিয়ার, যত ফর্মুলা যেগুলোতে প্লাস মাইনাস থাকবে, সেই ফর্মুলাগুলো বের করতে পারবো না, শুধু গুণ থাকলে তবেই কিন্তু আমরা বের করতে পারবো। তো আজকে এই পার্ট পর্যন্ত থাকবে। এরপরে আমরা যেটা করব, মেজারমেন্ট, স্ক্রু গজ, তারপরে ভার্নিয়ার ক্যালিপার, এইগুলো করব, আর সাথে তাৎপর্যপূর্ণ সংখ্যা, এই যেগুলো আছে সেগুলো করব। সো এরপরে হয়তো আমি এর রিলেটেড কোশ্চেন দেবো, সেই কোশ্চেন তোমরা সলভ করবে, তারপরে আমরা নেক্সট টপিকে যাব। আশা করি তোমরা পড়তে থাকো এবং যেগুলো মুখস্থ হচ্ছে না লিখে লিখে প্র্যাকটিস করো, দেখবে সব কিছুই সহজ হচ্ছে, আর ধাপে ধাপে তুমি আমাদের পড়ানো বুঝতে পারবে, প্লাস তুমি কোশ্চেনও সলভ করতে পারবে। ঠিক আছে, তো ধন্যবাদ।